থালাটাই দিয়েছি আপনাকে। আমি ধরুন কি আনন্দ কোনটা নেবে বুঝতে পারছি এটা। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। সম্পদার দিবসে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজ যেহেতু জন্মাষ্টমী পূজা, সকলকে জানাই জন্মাষ্টমী পূজার অনেক অনেক শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা। আমি অনেকটা সকাল আজকে উঠি, সকাল সকাল উঠে আমার নিজস্ব কিছু কাজবাজ ছিল, সেগুলো তাড়াতাড়ি শেষ করে একদম স্নানটা করে নিয়েছি এবং রান্নাবান্নাও শেষ করে নিয়েছি। রান্নাটাও ছিল, সেটাও আমার হয়ে গেছে। এখন যাব আমি আমার পুরনো বাড়িতে। জন্মাষ্টমী রান্নাবান্না ঠাকুরের ভোগ সব মা পুরনো বাড়িতেই বানাচ্ছে। আর আমার পুরনো বাড়িটা একদম নতুন বাড়ির পিছনেই হলো আমাদের পুরনো বাড়িটা, তো সেখানেই এখন আমি যাব। তো এসেই দেখছি দেখো মা একদম রান্নার কাজে ভীষণই ব্যস্ত ঠাকুরের ভোগ বানানোর জন্য। এখানে মা বানাচ্ছে এখন ভাজা পিঠে। তো আমাদের যদি ঠাকুরের ভোগ বলো, প্রসাদ বলো, যেটা মা বানিয়ে থাকে সেগুলো লুচি, ভাজাভুজি, তালফুরুলি, নারকেল নাড়ু, ভাজা পিঠে এইসবগুলোই করে। কোনো পোলাও, কোনো খিচুড়ি মা কিন্তু এইসব একদমই করে না আজকের দিনে। তো মা এই লুচিটা লাস্টে ভাজবে, নারকেল নাড়ু, তালফুরিটা হয়ে গেছে, এখন বানাবে হচ্ছে ভাজা পিঠেটা। কিন্তু আমি এই ঘরে এসে দেখছি রান্না করছে তো বটে, কিন্তু মায়ের মনটা একদম ভালো নেই। যখন মাকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে, তখন মা আমাকে বললো দেখো না, আজ যেহেতু গপুর জন্মদিন, তোর জন্য তো আমি কেকটা বানিয়ে থাকি, যে কেকটা বানিয়েছি একদম ভালো হয়নি। তো সেই কেকটা মানে ভালোভাবে ফোলেনি, সেই জন্য মায়ের মনটা বেশ খারাপ। হ্যাঁ, মা গপুর জন্মদিনে মানে জন্মাষ্টমী পুজোর দিনে কিছু করুক আর নাই করুক, সুন্দর করে একটা কেক বানায়। তারা তোমাদের একটু কেকটা দেখায়। এই হলো সেই কেকটা, একদমই ভালোভাবে ফোলেনি, ভালো হয়নি। তাই মা বললো যে মনটা ওই জন্য মায়ের খুব খারাপ। যাই হোক, তো মা ওই জন্য বলে যেহেতু আমাদের সন্ধ্যাবেলা পুজো হবে, তো আমি আবারও একটা ভালো করে কেক বানাবো, সেই কেকটা নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো মা কেকটা কেমন বানায়। তারপরে দেখো চলে এসেছি আমি আমার ঠাকুর ঘরে। এই বছরে এই নতুন সিংহাসনটা নেওয়া হয়েছে, স্টিলের সিংহাসনটা। মেনলি মায়ের খুব মনে প্রাণে একদম চেয়েছিল একটা স্টিলের সিংহাসন হোক, মা খুব পছন্দ করেছিল। কারণ আমাদের যে এই ঘরটা অনেক পুরনো, সেটা তোমরা মেঝেগুলো দেখে বুঝতে পারছো কতটা নষ্ট হয়ে গেছে। এই ঠাকুর ঘরের মেঝেগুলোও অনেক নষ্ট হয়ে গেছে, সেই জন্য কাঠের সিংহাসন রাখলে অনেক সমস্যা হয়। তাই মা স্টিলের সিংহাসনটা বেশি পছন্দ করে, ঠাকুরগুলোকে আমি আমার ভালোভাবে রাখতে পারবো। তারপরে আমি এই স্টিলের সিংহাসনটাকে আমার মতন করে প্রথমে লাল চেরি কাপড় দিয়ে একটা কাঠের তাগ রেডি করেছি। তার মধ্যে আমি লোকনাথ বাবাকে এবং গোপুসোনাকে রাখবো। আমাদের গোপুর একটা সিংহাসন আছে, যেটা মা তুলে রেখে দেয়, বছরে আবার বার করে। আর প্রত্যেক বছর এই জন্মাষ্টমীর যা লাগে, যাবতীয় বাজার বলো, আমাদের গোপালের সাজসজ্জা সবটা আমার নিজের হাতেই করে। কিন্তু এবছরেই প্রথম আমি করলাম। যেমনই আমাদের গোপালের জামা বলো, মাথার পাগড়ি, হার, সবটা আমি আমার নিজের হাতে কিনেছি। আজকে জন্মাষ্টমীর বাজারে সবটাই আমি গতকালকে মিস্টার পালের সাথে গিয়ে সবটাই নিজের হাতে কেনা, যা করে না বেশ খুশি লাগছে, মানে খুব খুব ভালো লাগছে। তোমরাও জানিও এই আমাদের গোপালের এই সাজসজ্জাটা তোমাদের কেমন লাগছে, আমাদের গোপুকে কেমন দেখতে লাগছে আজকে, নিশ্চয়ই কিন্তু কমেন্ট করে জানিও। এবার আমি কিন্তু আমার মতন করে এবার আমি সিংহাসনটা সাজাবো। যেমন প্রথমে এই যে বললাম, এই সিংহাসনটা আমাদের তুলে রেখে দেওয়া হয়, আর এই জন্মাষ্টমীর সময় বার করা হয়, তার মধ্যে গোপালকে বসানো হয়। আর একটা পদ্ম আসন আনা হয়, যার মধ্যে কিন্তু লোকনাথ বাবাকে বসানো হয়। আমার এখানে সাজানোটা হয়ে গেলে করব যেটা মেন কাজ থাকবে, সেটা হলো আলপনা। ওইদিকে মিস্টার পালও অফিস থেকে এসে গেছে। আমি আলপনাটা এবারে তাড়াতাড়ি সেরে যাবো বাবাকে খাবার দিতে, কারণ বিহানকেও খাওয়াবো, ওদের কিন্তু সময় হয়ে গেছে। যতই পুজো থাক না কেন, বাচ্চাদের এই টাইমিংগুলো কিন্তু মেনটেন্স করতেই হয়। তাই যাকে আমি এখানে তাড়াতাড়ি চেষ্টা করছি আমার যে গোপুকে সাজানো, লোকনাথ বাবুকে সাজানো, আলপনা তাড়াতাড়ি করে দেবার। বিয়ের আগে যখনই বাড়িতে কোনো কাজ হতো, আমাদের বাড়িতে যখনই কোনো পুজোর যাবতীয় যাই কাজ হয়ে থাকে না কেন, এই আলপনার দায়িত্বটা মেনলি আমার ওপরেই থাকতো। আমি জানি না কতটা ভালো করতে পারি, কিন্তু আমি কাজটা করতে ভীষণ ভালোবাসি, খুব খুব ভালোবাসি। তাই বিয়ের পরেও এখানে শ্বশুরবাড়িতে এসেও কিন্তু এই দায়িত্বটা আমি নিয়ে নিয়েছি। তাই পুজোর সময় যখনই মা যাই করুক না কেন, আলপনাটা মা আমাকে দিয়েই করায়, যে তুমিই করো। যাকে মা এবারে বারবার বললো বেশি বড় করে করো না, ছোটো করে করো, একদম সিম্পলিভাবে, কারণ পায় না টাচ হয়ে যায়। কারণ পুজোটা তো মা নিজের হাতেই করে মায়ের মতন করে, আর এর মধ্যে সব ভোগগুলো, ঠাকুরের প্রসাদ সব রাখা হয়, সেই জন্য। দেখো আমার কিন্তু আলপনা হয়ে গেছে। আলপনা দিয়ে তারপর আমি চলে এসেছিলাম এই বাড়িতে, বললাম না বাবা এসে গেছে। তো আজকে দুপুরে যে রান্নাবান্না করেছি, নিরামিষ ভাত, উচ্ছে আলুর ঝাল, আর ডাঁটা আলু, বেগুন, পটল দিয়ে একটা চচ্চড়ি করেছি, আর মুগ ডাল আর পাঁপড় ভাজা। এই হলো আজ দুপুরে রান্নাবান্না। ওর বাবাকে খাইয়ে আমার কিন্তু এসে বিয়ানকেও খাওয়ানো হয়ে গেছে। আবারও যাবো আমি ও বাড়িতে।
এই দেখো এবারই আসতেই কিন্তু আমি শাড়ি চেঞ্জ করে, যেহেতু খাবারে এসব হাত দিয়েছিলাম, শাড়ি চেঞ্জ করে আমি এসে গেছি। আর মায়ের সেই সুন্দর কেকটা দেখো মা বানিয়েও নিয়েছে। মা যে বললো না আবারও কেকটা বানাবো, এই হলো সেই কেকটা। এবারে কেকটা সত্যিই ভীষণ ভালো হয়েছে। আর দেখো এসেই কিন্তু দেখলাম মা শাড়ি চেঞ্জ করে ঠাকুরের গলায় মালা দিয়ে দিয়েছে, কারণ এখন বাজে প্রায় বিকাল 5টা। এবার আমি বেলুন দিয়ে এবার একটু সাজাবো, যেহেতু আজ গোপালের আমাদের জন্মদিন, তাই বেলুন আর কেক ছাড়া কিন্তু একদমই অসম্পূর্ণ রয়ে যাবে। তো মায়ের যেমন ওইদিকে কেক বানানো হয়ে গেছে, এবার আমি কিন্তু বেলুনটা ফোলাবো। আর এই বেলুনের পাম্পারটা না এত আজকে ডিস্টার্ব করছিল, মানে বেলুনগুলো সাইজে অনেকটাই বড়। কারণ আমি আগের ব্লগে তোমাদের বলেছিলাম যে আমার বিয়ানে যেহেতু 15ই আগস্টে ফ্ল্যাগের কালারে বেলুন লাগবে, সেই জন্য ভাই কী করেছিল, আমার দেওর কী করেছিল, ওই বেলুনই 1 প্যাকেট নিয়ে চলে এসেছিলো। আর বেলুনের সাইজগুলো ছিল বেশ বড়, কিন্তু আমার পাম্পারের মুখের সঙ্গে বেলুনের সাইজটা একদমই ঠিকঠাক লাগছিল না। সেই জন্য ফোলাতে একটু অসুবিধা হয়ে যাচ্ছিল, তাই ভালো করে হাতে চেপে আমাকে ফোলাতে হয়েছিল। দেখো এই যে মালা দিয়ে আমি সাজিয়েছি, এই ভিডিওগুলো সবটা ক্যাপচার করে উঠতে পারিনি, যাকে আমার বেলুন ফোলানো হয়ে গেছে। একটু অল্প সিংহাসনের মাথার ওপরে একটুখানি বেলুনও দিয়ে দিলাম, কারণ এটা না দিলে আজ কিন্তু গোপোষণা জন্মদিনটাই অসম্পূর্ণ বলে মনে হচ্ছিল। এখন বাজে প্রায় সন্ধে 6টা হয়ে গেছে। আমার সিংহাসন সাজানো, আলপনা দেওয়ার সব হয়ে গেছে। এবার মা আরও একবার নতুন করে সব পরিষ্কার চারিদিক করে গঙ্গা জল ছড়া দিচ্ছে, কারণ মা যে এবার এখানে মায়ের মতন করে মা ঠাকুরের জোগাড় সব সুন্দর করে সাজাবে। ঠাকুরের প্রসাদ, ফল, ভোগ সব সুন্দর করে সাজিয়ে মা এবার মায়ের মতন করে মা পুজো করবে। দাঁড়াও তোমাদের একটু গেট থেকেই দেখায়। এই যে গেট থেকে আমি একটু বেলুন দিয়েছি, দিয়ে আর এখানে মা কী আজকে ঠাকুরের আমাদের প্রসাদ হিসাবে রেডি করেছিল তোমাদের একটু দেখাই। এখানে দেখো মা বানিয়েছে লুচি, বানিয়েছে 5 রকম ভাজা করেছে, বেগুন, আলু, পটল, কুমড়ো, বরবটি, এগুলো 5 রকম ভাজা করেছে। এখানে একটা নৈবেদ্য সাজিয়েছে, সুজি করেছে, কেক বানিয়েছে, ক্ষীর বানিয়েছে, আর এগুলো তো আছেই, নারকেল নাড়ু, তালফুরুল, এগুলো ছাড়াই তো জন্মাষ্টমী পুজোই অসম্পূর্ণ। ভাজা পিঠে এগুলো সবই আছে, কিন্তু আজকে এবছর মায়ের যে বড্ড ইচ্ছা হয়েছে আমাদের গোপুকেও যেন একটু সাজাই। যে আমাদের গোপুটা দেখো এসে গেছে। আসো ছোট ছোট কোথায় দাঁড়াও, এখন বসবে, দাঁড়াও তোমাকে আমি ওইখানটা আসন পেতে বসিয়ে দেবো। হ্যাঁ বাবা বেউনটা বেউন দেবো, একটা গোপু আর এই একটা গোপু আমার গোপাটা। পুজো শুরু করার আগে মা আমাকে বললো আমার গোপুরটাকে একটু চন্দনের টিপ পরিয়ে দেওয়ার জন্য, তাই মা চন্দনটা এখানে বেটে দিয়েছে, আমি একটু টিপ পরিয়ে দিচ্ছি, আর একটু সামনের চুলগুলো ধরে একটা গার্ডার দিয়ে দিয়েছি। সাজানো হয়ে গেছে, এবার মা পুজো শুরু করবে মায়ের মতন করে। দেখো তোমার গলায় লাগবে না বাবা, গোপু দেখো হাড় পড়ছে। অজমিন নাম রাখে, দেবনারায়ণ পুরন্দ নাম রাখে, দেব চিত্তবতী জ্ঞানাতীর্থ নাম রাখে, স্বর্ণকারেশ্বর রুদ্রগণ নাম রাখে, দেব মহাকাল পশুগণ নাম রাখে, ঠাকুর দয়াল শিশুগণ নাম রাখেন, পুতনা শশী। ভোগটা গায়ে লাগে এই মায়ের পুজো সম্পূর্ণ হলো। এবার আমি যাব আমাদের বাইরের মন্দিরে শীতলা মায়ের কাছে প্রসাদ দিয়ে আসতে। মা একটা থালা সাজিয়ে দিয়েছে, সেটা আমি দিয়ে আসতে যাবো। চলুন চট করে দিয়ে আসি। বাবা দেখি আচ্ছা তোমার কোনটা খেতে ইচ্ছা করছে, এবার নাও তো, খাও তো দেখি কোনটা। আর কিচ্ছু নয়, গোপুর আর কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, শুধু চিপসটা। দেখো গোপুর কাছে লাড্ডু আছে, কত কি আছে দেখো, কেক আছে। তোমার আগে চিপস খেয়ে নিবি, তোমার ওইটা ইচ্ছা করেছে, ওটা কিন্তু রেখে দেবে, এখন খাবে না, কিন্তু এখন কাটবে না। এবারই চোর ধরা পড়ে গেছে। হ্যাঁ আমি ও ঘরের প্রসাদটাতে তুমি এখানে চিপস খুলে নিয়েছো। এইটা তোমার লক্ষ্য ছিল? তুমি গোপুর চিপস খাচ্ছ? খালি নজেন আর চিপস নেবে গোপুরও, আর কিছু নয়।
হয়ে গেল? আর আর কিছু নয়? হ্যাঁ না, আর এগুলো কিচ্ছু খাবে না তুমি গোপুর? চলুন, পুজো তো আমাদের হয়ে গেছে, এবার মা সব একটা জায়গার মধ্যে গোছাচ্ছে। সব প্রসাদ ফল নিয়ে আমাদের নতুন বাড়িতে যাওয়া হবে, ওখানে গিয়ে শাশুড়ি বৌমা একসাথে ফল গোছাবো, তারপরে সবাই বিতরণ করার পালা শুরু হবে। যাকে এখন যাবো আমি কাকিমাদের বাড়ি, বাবু এবং আমি কাকিমার বাড়িতে গপুটাকে দেখে আসি। চলুন, সঙ্গে তোমাদেরকেও নিলাম। বউ কি সুন্দর সাজিয়েছে দেখ শোনাই। হ্যাঁ খুব সুন্দর হয়েছে বউয়ের সাজানো। এখানে ছবি তুলে নাও, দাঁড়া চুপ করে মায়ের দিকে দেখে দিচ্ছি। আমি জানি আপনি এরকম একটা আসন এবারে নিয়ে এসেছি, ছোট মতো নিয়েছি। এই যে পাতার যে হ্যাঁ ভালো না, এই আসন পদ্ম আসন, যে পদ্ম। হ্যাঁ গোপুর ময়ূর পালক কই? মাকে বললাম যে মা আমার এমনি আছে আসুন, এটা আবার নতুন মা ওইটা খায় না। কোনটা খাবে বলো? চকলেট খায় তো শুধু। এবার এখানে শুরু করবে। কাজু বিস্কুট কিছু দেবো না। আমি বলছিলাম লাড্ডু খা শোনা, একটা মিষ্টি খা, তুই এত ফল খাস, একটা ফল নেন না। আর আপনাকে থালাটাই দিল, থালাটাই দিয়েছে আপনাকে। আমি ধরুন কি আনন্দ কোনটা নেবে বুঝতে পারছি এটা। ও জেমস যারা কিছু নেই। বাবা রে বাবা, ও জেমসই পছন্দ, আর অন্য কিছু নেই। কি নিয়েছিস? এগুলো আমার পরের দিন এসে তুমিই খাবে। চলো এবার নেওয়া হয়ে গেছে। বল আমার বুড়োটাকে আই চটকাচ্ছিস কার তুমি তোকে? চুলটা বেঁধে দিয়ে খুলে বাচ্চা এলাম। আমি বলবো বাবা আমাদের লজেন্টে দিয়ে দে। না আমাদের লজেন্টে পালাচ্ছে দেখো। চলো বাবা। কাকিমার বাড়ি থেকে চলে এসেছি, এবার সময় হয়েছে ভোগ বিতরণের পালা। তাই কেকটা প্রথমে আমি কাটতে বসে গেছি, যেন প্রত্যেকের বাটিতে এক টুকরো করে কেক আমি দিতে পারি। মা বললো সাইজটা এমনই করো যেন প্রত্যেকের বাটিতে এক টুকরো করে দিতে পারি। যাকে চলুন, আমাদের জন্মাষ্টমী পূজা হয়ে গেছে, এবার ভোগটা প্রত্যেকের বাড়িতে দিয়ে আসবো। আর আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করব। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। আর যদি আমার ব্লগে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও কিন্তু অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুবই শীঘ্রই। আজকের মতন এখানেই টাটা।